শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয় 12তম অধ্যায়, অর্থাৎ যে পরিবার সংক্রান্ত যে অধ্যায়টি দেওয়া আছে, পরিবারের আয় ব্যয়, প্রাপ্তি প্রদান হিসাব। আজকে এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শুধুমাত্র এই অধ্যায়ের কারণে আমি 10ম অধ্যায়ের মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা সাইড আলোচনা বা উপস্থাপন আমার কিছুদিন বন্ধ থাকবে। এই অধ্যায়টি প্রপারলি আলোচনা করার পরে আমি 10ম অধ্যায় নিয়ে পুনরায় কাজ করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি অঙ্ক দেয়া আছে। এখানে আমাদের অনুশীলনীর যে 2 নম্বর অঙ্কটি আছে, সেই 2 নম্বর অঙ্কটি এখানে উপস্থাপন করা হয়েছে। 1 জানুয়ারি 2017 তারিখে ডাক্তার মাহাদির পারিবারিক অবস্থা নিম্নরূপ: বাড়িঘর 10 লক্ষ টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বিনিয়োগ 10,000 টাকা, গহনাপত্র 80,000 টাকা, হাতে নগদ 3,000 টাকা এবং ব্যাংক ঋণ 6,000 টাকা। এখানে 10ম অধ্যায় যেরকম একটি রেয়ামিল থাকে, এখানে এটি রেয়ামিলের মতো করে একটি ছক এখানে দেয়া আছে। তো এটার ডেবিট অংশ যেখানে লেখা আছে প্রাপ্তিসমূহ, আর এখানে আরেকটি অংশ আছে, সেটা হলো ক্রেডিট অর্থাৎ প্রদানসমূহ। তো প্রাপ্তি প্রদান এই যে হিসাবটা, এটা কিন্তু মূলত তৈরি করা হয় পরিবারের বছর শেষে একটি পরিবারের হাতে তার নগদ কত টাকা আছে। তো পরিবারের হাতে নগদ কত টাকা আছে শুধুমাত্র এটা বের করার জন্য কিন্তু এই প্রাপ্তি প্রদান হিসাবটা কিন্তু করা হয়ে থাকে। এখন এই অনুশীলনীর 2 নম্বর অঙ্কে যেহেতু প্রাপ্তি প্রদান হিসাবটা এখানে করে দেওয়া আছে বা তার এখানে দিয়েছে এখানে, তো আমাকে কিন্তু আর বের করতে হবে না। এখানে এটার সাথে কিন্তু সমন্বয় অ্যাডজাস্ট করা আছে। আমাকে তথ্যগুলো অবলম্বন করে আমাকে এই অঙ্কটি সমাধান করতে হবে। এখন প্রাপ্তির পাশে, যেহেতু আমি একটু আগে বললাম যে প্রাপ্তি প্রদান তৈরি করার উদ্দেশ্য আমার বছর শেষে হাতে নগদ কত টাকা আছে সেটা শুধুমাত্র জানার জন্য এটা তৈরি করা হয়। যার ফলে বিগত বছরের হাতে নগদ, যেটাকে দেখতে পাচ্ছ প্রাপ্তির পাশে 1,1,17,3,000 টাকা। এবার অন্যান্য খাত থেকে যে নগদ টাকা প্রতিষ্ঠানে পরিবারে আগমন ঘটলো, সেই তথ্যগুলো দেওয়া আছে। বেতনের খাত থেকে তিনি পেয়েছেন 3,63,000 টাকা, বিনিয়োগের সুদ এখানে 1,500 টাকা এবং রোগী দেখে প্রাপ্তি, তিনি যেহেতু ডাক্তার, তিনি তার চেম্বারে প্র্যাকটিস করেন, সেখানে রোগী দেখেন, সেখান থেকে তিনি এই টাকাটি উপার্জন করেছেন। এবং এই টাকা উপার্জন থেকে তিনি তার পরিবারের কোন কোন খাতে তিনি এই অর্থটি খরচ করলেন। খাদ্য সামগ্রী ক্রয় 60,000 টাকা, দৈনন্দিন বাজার খরচ তার এখানে 1,20,000 টাকা, টেলিভিশন ক্রয় 23,000 টাকা, খবরের কাগজ 3,500 টাকা, শিক্ষা খরচ এখানে 28,000 টাকা, গ্যাস পানি বিদ্যুৎ 21,000 টাকা, ব্যাংকে স্থায়ী আমানত 2,25,000 টাকা। এবং এই প্রদান করার পরে এই প্রাপ্তি এখান থেকে প্রদান করার পরে তার পরিবারে বছর শেষে এই 2017 সাল শেষে তার পরিবারে হাতে আছে 7,000 টাকা। এটার সাথে অন্যান্য তথ্য আছে, অর্থাৎ 10ম অধ্যায়ে যেরকম অন্যান্য তথ্য দেয়া থাকে, এখানে কিন্তু ঠিক সেম অন্যান্য তথ্য দেয়া আছে, তবে অত থাকবে না। যেমন একে দেয়া আছে গ্যাস পানি ও বিদ্যুৎ 1,500 টাকা বকেয়া রয়েছে, এবং 2 নম্বর দেয়া আছে বিনিয়োগের সুদ এখানে 1,000 টাকা পাওয়া যায়নি। ক নম্বর সমাধান যেটা করতে হবে, পারিবারিক তহবিলের পরিমাণটা নির্ণয় করো। এখন আমাকে দেখতে পাচ্ছ এখানে ক নম্বরে এখানে সমাধান পারিবারিক তহবিল বের করার সূত্র একটাই, প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমাকে প্রারম্ভিক মোট দায়টা আমাকে বিয়োগ দিতে হবে। তোমাদের তৃতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের অঙ্কটি অবশ্যই মনে আছে, যে সেখানে কিন্তু একটি অঙ্ক ছিল, আমাকে ক নম্বরে বের করতে বলেছিল প্রারম্ভিক মূলধন, খ নম্বরে বের করতে বলেছিল সমাপনী মূলধন এবং গ নম্বরে যে বের করতে বলেছিল লাভ বা ক্ষতির পরিমাণ। তো ওই যে প্রারম্ভিক মূলধন, আমরা কিন্তু একই সূত্র ব্যবহার করে কিন্তু ওই অঙ্কটির সমাধান করেছিলাম। এখন পরিবার কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না,
যেহেতু পরিবার কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, যার কারণে এখানে আমাদের পারিবারিক তহবিলটা এখানে বের করতে বলবে। এখানে কখনোই আমার প্রারম্ভিক মূলধন বের করতে বলবে না। যদি ব্যবসা প্রতিষ্ঠান হতো তাহলে এখানে আমরা প্রারম্ভিক মূলধন কথাটি ব্যবহার করতাম ওই তৃতীয় অধ্যায়ের অঙ্কের মতো। আচ্ছা, এখন এই পারিবারিক তহবিলের সূত্র প্রারম্ভিক সম্পদ এবং মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক অর্থ হলো বছরের শুরুতে তার সম্পত্তি আছে, তার পরিবারে যে সম্পত্তিগুলো থাকে। এটা কিন্তু অঙ্কের শুরুতে কিন্তু আমার সুন্দরভাবে দেয়া আছে, দেখতে পাচ্ছ 1 জানুয়ারি 2017 তারিখে ডাক্তার মাহাদির পারিবারিক অবস্থা নিম্নরূপ। এই যে এখানে সম্পত্তি এবং দায়টা কিন্তু আমার এইখানে দেয়া আছে। তো এখানে সম্পদ হলো 10 লক্ষ টাকা, আসবাবপত্র এখানে 90,000 টাকা, এটাও সম্পদ। বিনিয়োগ 10,000 টাকা, আমার এটাও সম্পদ। এখানে 11 লক্ষ টাকা। গহনাপত্র এখানে 80,000 টাকা, তাহলে 11,80,000 টাকা এবং হাতানগদ 3,000 টাকা। তার মানে টোটাল তার বছরের শুরুতে সম্পদ ছিল 11,83,000 টাকা। দেখতে পাচ্ছ এখানে যোগফলটা 11,83,000 টাকা। আমি একবার এখানে উল্লেখ করেছি, তুমি ইচ্ছা করলে সম্পত্তিগুলো নাম উল্লেখ করে যোগ করে তুমি এখানে কাজটি দেখাতে পারো। সেক্ষেত্রে জায়গাটা বা আমাকে কিন্তু আর একটু কাজ বেশি করতে হবে। এখন বছরের শুরুতে সম্পত্তি আমরা জানতে পারলাম, কিন্তু বছরের শুরুতে দায় মাত্র একটি দেয়া আছে, ব্যাংক ঋণ। তার শুরুতে দায়টা দেওয়া ছিল ব্যাংক ঋণ 6,000 টাকা। এই যে মাইনাস বা বিয়োগ, এখানে 6,000 টাকা বিয়োগ দেওয়ার পরে এখানে আমার পারিবারিক তহবিলটা বের হলো 11,77,000 টাকা। শিক্ষার্থীরা, এই যে 12 অধ্যায়ের অঙ্ক পারিবারিক তহবিল, প্রতিটা অঙ্কে যদি বা অন্য কোনো অঙ্কে যদি আমাকে পারিবারিক তহবিলটা বের করতে বলে, আমাকে ঠিক সেম একই সূত্র ব্যবহার করে আমাকে এইভাবেই পারিবারিক তহবিলটা বের করতে হবে। আচ্ছা শিক্ষার্থীরা, ক নম্বরে পারিবারিক তহবিলটা এখানে বের করলাম। খ নম্বরে এখন বের করতে বলেছে পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। খ নম্বরের সমাধান। এখানে প্রথমে নাম লিখতে হবে ডাক্তার মাহাদি, তারপরে আয় ব্যয় বিবরণী এটা লিখেছি, তারপরে এত সালের এত তারিখে সমাপ্ত বছরের। জায়গার সংকটের কারণে কিন্তু আমি এত শিরোনামটা এখানে লিখতে পারি নাই, শুধু লিখেছি আয় ব্যয় বিবরণী। এখন বিবরণ টাকা টাকা টাকা, এখানে 3টা ঘর তোমাকে আঁকতে হবে। আয়ের টাকা সবসময় আমার প্রাপ্তির পাশে দেওয়া থাকবে, আর ব্যয়ের টাকা, আয় থেকে আমাকে ব্যয়টা কিন্তু বিয়োগ দিতে হবে, আর ব্যয়ের টাকা সবসময় আমার কিন্তু প্রদানের পাশে থাকবে। আর অনেক সময় আয় ব্যয়ের টাকা আমার সমন্বয় থাকতে পারে, এইখানে অনেক সময় বের করতে বলতে পারে, যেটা আমরা পরবর্তী অঙ্কগুলো যখন আমরা আলোচনা করব তখন সেখান থেকে আমরা অবশ্যই বিষয়গুলো জানতে পারবো। এখন এই প্রাপ্তির পাশে আয় কয়টা আছে? বেতন। বেতন 3,63,000 টাকা, এটা কিন্তু তার পরিবারের প্রধান আয়। যে বেতন 3,63,000 টাকা। বিনিয়োগের সুদ 1,500 টাকা, তিনি কোথাও বিনিয়োগ করেছেন, সেখান থেকে সুদ পেয়েছেন। এখন খেয়াল করতে হবে যে এই সমন্বয় এ সম্পর্কে কিছু বলা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ বিনিয়োগের সুদ এখানে 1,000 টাকা পাওয়া যায়নি। তাহলে এখন বিনিয়োগের সুদের টাকা প্রথম করে তার সাথে যোগ আয় যদি বকেয়া হয়, তাহলে আমরা 3টা কথায় ব্যবহার করতে পারি। যোগ বকেয়া লিখতে পারি, অথবা অনাদায় লিখতে পারি, অথবা প্রাপ্য লিখতে পারি। আমরা যে কোনো একটি নাম এখানে ব্যবহার করব। তাহলে এখানে 1,000 টাকা বকেয়া ছিল, যোগ করলাম, যোগ করার পরে বিনিয়োগের সুদ টোটাল আসলে এখানে 2,500 টাকা। তৃতীয় যে লেনদেনটি আয়, রোগী থেকে প্রাপ্তি 1,20,000 টাকা। রোগী থেকে প্রাপ্তি এ সম্পর্কে সমানে কোনো কিছু বলা নেই, যার ফলে এটা টাকাটা আমাকে দ্বিতীয় ঘরে দেখাতে হবে। টোটাল এখানে আয় এসেছে 4,85,500 টাকা। শিক্ষার্থীরা, এই আয় থেকে আমাকে ব্যয়টা বাদ দিতে হবে। ব্যয়টাকে আমার এই প্রদানের পাশে থাকবে। তবে প্রধানের পাশে যে লেনদেনগুলো দেওয়া আছে এই সবগুলো কিন্তু কখনোই ব্যয়ের মধ্যে কিন্তু আসবে না। যেমন খাদ্য সামগ্রী ক্রয়, আমরা জানি ব্যয়টা বারবার করতে হয়। খাদ্য সামগ্রী ক্রয় 60,000 টাকা, এই সম্পর্কে সমন্বয় কোনো কিছু বলা নেই বিধায় এই টাকাটি সরাসরি দ্বিতীয় ঘরে যাবে। দৈনন্দিন বাজার, আমাদের পরিবারে কিন্তু দৈনন্দিন অনেক বাজার করতে হয়, মাছ মাংস সবজি এটা ক্রয় করতে হয়, এটা এই সম্পর্কে সমন্বয় কোনো কিছু বলা নেই, যার ফলে দৈনন্দিন বাজারটা 1,20,000 টাকা দ্বিতীয় ঘরে। টেলিভিশন ক্রয়, এটা কিন্তু ব্যয় না, নিয়মিত কোনো ব্যয়ের খাত না, কিন্তু এটা সম্পত্তি ক্রয় করছেন, যার ফলে এটাকে কখনোই ব্যয়ের মধ্যে দেখানো যাবে না। খবরের কাগজ, হয়তো পত্রিকা দিয়ে যান, সেই বিল 1 বছরে তিনি 3,500 টাকা প্রদান করেন। খবরের কাগজ এখানে 3,500 টাকা, সমানে কোনো কিছু দেন এই সম্পর্কে তথ্য। শিক্ষা খরচ, লেখাপড়া খরচ, এখন স্কুল কলেজের বেতন, হ্যাঁ আরো খরচ থাকতে পারে। টোটাল শিক্ষা খরচ 28,000 টাকা, সমানে কোনো কিছু বলা নেই, যার ফলে শিক্ষা খরচ এখানে 28,000 টাকা। গ্যাস পানি ও বিদ্যুৎ, এটা এই সম্পর্কে সমানে বলা আছে। প্রতি মাসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল বা পানির বিল দিতে হয়, এখানে 21,000 টাকা দেওয়া আছে এবং সমানে বলা আছে 1,500 টাকা বকেয়া ছিল, যার ফলে গ্যাস পানি বিদ্যুৎ 21,000 টাকা এবং যোগ
খরচ বকেয়ার ক্ষেত্রে বকেয়া এবং প্রদেয় দুইটা কথার যে কোনো একটি কথা আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে দুইটা লিখেছি, তোমরা যে কোনো একটি কথা এখানে ব্যবহার করবে। এই যে বকেয়া ১,৫০০ টাকা, টোটাল এখানে ২২,৫০০ টাকা। ব্যাংকে স্থায়ী আমানত, হয়তো পরিবারের পক্ষ থেকে তার একটা ফিক্সড ডিপোজিট ছিল, তিনি সেখানে টাকা রাখেন, এটা সম্পদ, এটা কিন্তু ব্যয়ের কোনো খাত না, যার ফলে এটাকে ব্যয়ের মধ্যে দেখানো যাবে না। এখন টোটাল ব্যয় তার কয় টাকা আসছে? এই টোটাল ব্যয় তার হলো ২,৩৪,০০০ টাকা। এখন পরিবারের আয় থেকে ব্যয়টা বাদ দিলে তার এখানে উদ্বৃত্ত অর্থ সেটা হলো ২,৫১,৫০০ টাকা। যেহেতু আয়ের পরিমাণটা বেশি, ব্যয় থেকে আয়ের পরিমাণটা বেশি, আমরা এখানে লিখবো আয় উদ্বৃত্ত। তো আয় উদ্বৃত্তের পরিবর্তে আমরা আরেকটি কথা এখানে ব্যবহার করতে পারি, ব্যয় অতিরিক্ত আয়। অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় অর্থ হলো কি, ব্যয়ের থেকে আয়ের পরিমাণটা কিন্তু বেশি। অনেক সময় প্রশ্ন বলতে পারে ব্যয় অতিরিক্ত আয়ের পরিমাণটা নির্ণয় করো, যার ফলে আমি এখানে দুইটা কথাই তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে বুঝতে সমস্যা না হয়। শিক্ষার্থীরা, আমরা ক এবং খ নম্বর সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা গ নম্বর সমাধান করব, আর্থিক অবস্থার। শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর সমাধান করব, যে আর্থিক অবস্থার বিবরণী। দেখতে পাচ্ছ গ নম্বর, এখানে আর্থিক অবস্থার বিবরণী লিখে সমাধানটি এখানে দেওয়া আছে। তো আর্থিক অবস্থার বিবরণী আমরা দশম অধ্যায়ের যে আর্থিক অবস্থার বিবরণীটা করেছিলাম সেম ওইভাবে, তবে সেক্ষেত্রে যেরকম সম্পত্তি ভাগ করা ছিল, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ, এই যে বিভিন্ন ভাগ করা থাকতো, এখানে সেই ভাগটা করার কোনো প্রয়োজন নেই। আমাকে সম্পত্তিটা এখানে একবারে দেখালে কিন্তু হয়ে যাবে। সম্পদ সমূহ, এই যে বছরের শুরুতে যে তার সম্পদ এবং দায় ছিল, এই সম্পদ এবং দায় থেকে কিছু সম্পদ এবং দায় আমাকে এখানে দেখাতে হবে। এখন কোন কোন সম্পদ এবং দায় আসবে আমি এখানে দেখতে পাই যে প্রথমে বাড়িঘর দেওয়া ছিল 10 লক্ষ টাকা। বাড়িঘর কিন্তু একটা স্থায়ী সম্পত্তি, এটা কিন্তু শুরুতে যা ছিল শেষেও কিন্তু আমার তাই থাকবে। এই জন্য দেখতে পাচ্ছ বাড়িঘর এখানে 10 লক্ষ টাকা দেওয়া আছে, এটার সাথে কোনো কাজ নেই। তারপরে আসবাবপত্র 90,000 টাকা, দেখতে পাচ্ছ আসবাবপত্র 90,000 টাকা, এটা স্থায়ী সম্পত্তি। তারপরে বিনিয়োগ 10,000 টাকা। বিনিয়োগ এখানে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই যে বিনিয়োগ এখানে 10,000 টাকা দেওয়া আছে। তারপরে গহনাপত্র 80,000 টাকা, এই যে গহনাপত্র 80,000 টাকা। আর সর্বশেষ হাতানগদ 3,000 টাকা। এখন এই হাতানগদ 3,000 টাকা এখানে দেখানো যাবে না, কারণ এই যে প্রাপ্তি প্রদানটা করা হলো, এটা করার কিন্তু উদ্দেশ্য যে তোমার বছর শেষে ওই পরিবারের হাতে কত টাকা নগদ টাকা রয়ে গিয়েছে এটা বের করার জন্যই এই প্রাপ্তি প্রদানটা করা হয়। যার ফলে হাতানগদ বছরের শুরুতে যেটা ছিল, বছরের শেষে কিন্তু সেই হাতানগদ থাকবে না। আর স্থায়ী সম্পত্তি কিন্তু পরিবর্তন হয় না, বছরের শুরুতে যা থাকে বছরের শেষেও তাই থাকে। বিধায় এইগুলো যা ছিল তাই বসবে, বাড়িঘর যা ছিল তাই বসবে, আসবাবপত্র যা ছিল তাই বসবে, বিনিয়োগ যা ছিল তাই বসবে, গহনাপত্র যা ছিল তাই এখানে বসবে। কিন্তু হাতানগদ এটার পরিবর্তে এই যে উদ্বৃত্ত 31,1200, এটা কত হাতানগদ, এই টাকাটা 7,000 টাকা দেখাতে হবে। দেখো হাতানগদ এখানে 7,000 টাকা। এখানে সম্পত্তি শেষ। এখন প্রধানের পাশে কিন্তু আমার সম্পত্তি রয়ে গিয়েছে। একটা টেলিভিশন ক্রয় তোমার 23,000 টাকা, এই যে দেখতে পাচ্ছ টেলিভিশন ক্রয় এখানে 23,000 টাকা। আর একটা ব্যাংকে স্থায়ী আমানত এখানে 2,25,000 টাকা। আর এই যে উদ্বৃত্ত বা হাতানগদ, এটা কিন্তু আমাদের এখানে দেখানো হয়ে গিয়েছে। এখন আমাদের সূত্র আছে, খরচ বকেয়া হলে দায়, খরচ অগ্রিম হলে সম্পদ, আয় বকেয়া হলে সম্পদ এবং আয় অগ্রিম হলে দায়। তাহলে খরচ অগ্রিম হলে এটা কিন্তু সম্পত্তির পাশে আসবে। আমার এই অঙ্কে কোথাও কোনো খরচ অগ্রিম নাই, কিন্তু একটি আয় কিন্তু বকেয়া আছে। এই যে বিনিয়োগের সুদ 1,000 টাকা পাওয়া যায়নি, এই যে দেখতে পাচ্ছ বকেয়া বিনিয়োগের সুদ। আমরা ইচ্ছা করলে এখানে অনাদায়ী বা প্রাপ্য কিন্তু লিখতে পারতাম, যে অনাদায়ী বিনিয়োগের সুদ বা প্রাপ্য বিনিয়োগের সুদ। যাই হোক, এখানে বকেয়া বিনিয়োগের সুদ এখানে 1,000 টাকা। টোটাল সম্পত্তি হলো 14,36,000 টাকা। সম্পত্তির কাজটা শেষ। এখন দায় ও পারিবারিক তহবিল আছে, দেখতে হবে এটা এই দুইটা টাকা একই সমান আসে কিনা। এবার মোট দায় ও পারিবারিক তহবিল। দায় ছিল এখানে একটা ব্যাংক ঋণ ছিল 6,000 টাকা, যে ব্যাংক ঋণ 6,000 টাকা, এবং এই প্রাপ্তির পাশে কিন্তু কোনো দায়ের টাকা নেই। সমন্বয় যে গ্যাস পানি ও বিদ্যুৎ 1,500 টাকা বকেয়া আছে, এটা খরচ। তাহলে খরচ বকেয়া হলে কি, খরচ বকেয়া হলে দায় হবে। যার ফলে বকেয়া গ্যাস পানি ও বিদ্যুৎ এখানে 1,500 টাকা। দ্বিতীয় ঘরে এবার আমরা ক নম্বরে পারিবারিক তহবিলটা বের করেছিলাম। সেই ক নম্বরে পারিবারিক তহবিলের টাকাটা এই যে 11,77,000 টাকা প্রথম ঘরে দিতে হবে। তার সাথে আমাকে খ নম্বরে যে আয় উদ্বৃত্ত সেটা যোগ করতে হবে। তো এখানে আয় উদ্বৃত্ত তোমার 2,51,500 টাকা। তাহলে টোটাল এখানে আসলো 14,28,500 টাকা। টোটাল দায় এবং পারিবারিক তহবিল যোগ করলো আমার
এক উত্তর এখানে চলে আসছে 14,36,000 টাকা। শিক্ষার্থীরা, আমার সম্পদ এবং দায় পারিবারিক তহবিল এখানে একই একই টাকার পরিমাণ আসার কারণে এই আর্থিক অবস্থার বিবরণী এই অঙ্কটি কিন্তু মিলে গিয়েছে। শিক্ষার্থীরা, আমাদের এই পারিবারিক অধ্যায়ের যে অঙ্কটি এইভাবে যে পারিবারিক তহবিল, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এইভাবে কিন্তু করতে হবে। তবে প্রতিটা অঙ্কে একের নিয়ম থাকবে না, নিয়ম তো অবশ্যই এখানে পরিবর্তন হবে। যার ফলে আমরা ইনশাল্লাহ সামনে এই সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।